অবশেষে জোট হচ্ছে, কিন্তু সেই জোটে থাকছে না বাম, থাকছে না আইএসএফ। আপনাদের সঙ্গে জোট হচ্ছে, যেখানে জেইউপি থাকছে। যেই জেইউপি কে নিয়ে আপনি একসময় হুমায়ুন কবিরকে নিয়ে মন্তব্য করেছেন যে রাজনীতি করার জন্য বাবরি মসজিদ নির্মাণ করছেন, সেই রাজনীতিতে যোগদান করছেন আপনারা, কি বলবেন? দেখেন, আমার যেই সময়কার কথা বলা, সে পরিস্থিতিতে আমি সবকিছু ব্যাখ্যা করেছি। আমার একটা প্রচন্ড আতঙ্ক ছিল বাবরি মসজিদের যে রক্তাক্ত ইতিহাস, সেইটা যাতে রিপিট না হয়। আমি শঙ্কিত ছিলাম আমার দেশ নিয়ে, আমার কমিউনিটি নিয়ে, এর কনসিকুয়েন্সেস নিয়ে, যে এরা বিজেপিরা এই ইস্যুটাকে নিয়ে মারাত্মক কিছু একটা করবে। কিন্তু আমি পরে দেখলাম কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিয়ে এই প্রজেক্টে সহযোগিতা করছে। রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করছে, তার প্রশাসনিক, তার কার পার্কিং, ন্যাশনাল হাইওয়ে বন্ধ হয়ে পড়ে আছে ঘন্টার পর ঘন্টা, কোনো অসুবিধা নেই। হাইকোর্টও ক্লিন চিট দিল, মসজিদ হবে, প্রশাসন তাকে সহযোগিতা করবে এবং মুসলমানরাও খুশি। যখন বিজেপির কেন্দ্রীয় সরকার খুশি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার খুশি, হাইকোর্ট খুশি, পাবলিক খুশি, তো আমি কে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য? যেটা আশঙ্কা করেছিলাম তার কিছু কনসিকুয়েন্সেস হয়েছে, আপনারা দেখেছেন। ঝাড়খণ্ড বা ওই উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে মানুষ রক্তাক্ত হয়েছে। অতএব সেই এপিসোডগুলো পার হয়ে গেছে, যে ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল সবগুলো পার হয়ে গেছে। এখন পলিটিক্যাল সিচুয়েশন, আজকের দিনে হুমায়ুন কবিরের যা প্রভাব, বিশেষ করে মুর্শিদাবাদ এবং তার সারাউন্ডিং এরিয়াতে। আমি রাজনীতিটা করছি মুর্শিদাবাদে, এবং অবশ্যই আমি বহুজন মূল্যবাসী সমাজের একজন প্রতিনিধি। সেই মূল্যবাসী সমাজের মুসলিম বড় একটা ফ্যাক্টর পশ্চিমবাংলায়। তাহলে আমি সেই দায়বদ্ধতা থেকে এড়িয়ে যেতে পারি না। মানে আমার বাবরি মসজিদের ওই এপিসোডটা থেকে আমি আতঙ্কিত ছিল বলে আমি প্রতিটা ক্ষেত্রে হুমায়ুন কবিরের ব্যাপারে ওই আতঙ্ক ছড়াবো তা না। আমি যখন পার্সোনালি মিশলাম, তাদের প্রতিনিধি পাঠালো, তারা চিঠি দিয়ে আমন্ত্রণ জানালো, তাদের ওখানে যখন দেখা করলাম সম্মানিত করলাম, এবং দেখলাম ভদ্রলোক খুবই ফ্লেক্সিবল। আমাদের অনুরোধে তিনি প্রকাশ্য জনসভায় 30 আর 70-এর যে কথা, তার ক্ষমা চেয়ে নিলেন। অতএব একটা লোক বিজেপি করেছিল, খুব খারাপ কাজ করেছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আসলে সেটা পবিত্র হয়ে যাবে। তাহলে সেই লোকটা তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলে থেকে ক্ষমা চায়নি। আজ সে মমতা বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার পর, আমাদের মাঝখানে আসার পর আমাদের কথা শুনে ক্ষমা চেয়ে নিল। তাহলে কি তাকে এখনো ঘৃণা করব? নাকি কমিউনিটির উন্নতিতে যদি তাকে একটা প্রতিবাদী মুখকে আমরা কাজে লাগাতে পারি, এবং যেটা বহুদিনের মূল্যবাসী সমাজের একটা উত্থানের একটা অপেক্ষা ছিল, সেইটাকে আমরা কাজে লাগাতে পারি? কারণ আমাদের কাছে তো অপশন নেই। মমতা যা, বিজেপি তাই। কংগ্রেস দেখুন দায়িত্বজ্ঞানীদের মতো ময়দান ছেড়ে পালিয়ে গেল, বললো এখন আমরা সংগঠন দাঁড় করাবো। তারা কিন্তু এই তৃণমূলকে ফেলার জন্য আমাদের সঙ্গে জোট বাঁধলো না। আর বামফ্রন্টকে এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কোনো চুক্তিতেই পরিণত হতে পারছে না। ইভেন আইএসএফ এর সঙ্গে চুক্তি করবে, তো আইএসএফ এর সঙ্গে চুক্তি হচ্ছে না কেন? মাঝে মাঝে নৌশাদ সিদ্দিকী কেন ক্ষোভ প্রকাশ করছে, আর আমি দেশ সহ্য করব না, এর থেকে বেশি দেরি হলে আমি একাই আমার তালিকা ঘোষণা করে দেবো। কোথাও না কোথাও এই বামফ্রন্টও তাহলে জোট প্রক্রিয়ায় উদার মনে এগিয়ে আসছে না। তাহলে আমাদের কাছে অপশন কি? যে কজন আমরা আছি, লড়াই করছি, যারা পরিষ্কার বলছে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা, তারা আমরা এক হয়ে গেলাম, তারই পরিণাম জোট। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলছেন, কিন্তু তৃণমূল যেটা সবচাইতে বেশি দোষারোপ করছে বা অ্যালিগেশন নিয়ে আসছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, যে বিজেপির ফান্ডে নাকি হুমায়ুন কবির চলছে, এবং আপনারা সেই জোটে গিয়ে যোগদান করছেন। দেখুন, বিজেপির ফান্ডে যদি চলে, তাহলে মুখ্যমন্ত্রীকে বলবো আপনার কাছে প্রমাণ থাকলে আপনি ওর বিরুদ্ধে কেস ফাইল করেন। যে আপনি যেমন বললেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে, সেখানে সেন্ট্রাল ফোর্স সাহায্য করছে, রাজ্য করছে তো, সরকার সাহায্য করছে, সবাই করছে তো, তাহলে সবার কি একটা মদত ছিল? এখনো রয়েছে তো সহযোগিতা এখনো। আপনারা তো সেই পলিটিক্সে যাচ্ছেন, তাহলে যখন কারো তাতে আপত্তি নেই, আমরা ধরুন যেই এলাকায় কাজ করছি, আমরা যদি একটা সিটে 6 জন দাঁড়িয়ে যাই, আপনি কি মনে হয় রাজনীতির জন্য খুব স্বাস্থ্যকর হবে? নাকি আমরা কেউ একজন দাঁড়ালাম, আমাকে জেইউপি হুমায়ুন কবির সাপোর্ট করলো, এসডিপিআই, ডাব্লিউপিআই, মুসলিম লীগ সাপোর্ট করলো, আমরা কনসলিডেট করে সিটটা জিতলাম, সেইটা ভালো হবে? নাকি আমরা 6 টুকরো ভাগ করে দিই ওখানে বিজেপিকে জিতিয়ে দেবো? কোনটা ভালো হবে? আমরা তো বিজেপিকে রুখতে চাই, আমরা জিততে চাই, কিন্তু বিজেপিকে হারাতে চাই। কই, আমরা তো পুরো পশ্চিমবাংলা সব সিটে লড়ি না। যেখানে মুসলমান অল্প সংখ্যক আছে সেখানে সিট দিয়ে আজ পর্যন্ত দেখেছেন? দেখেন ধরুন, সমীকরণ তো বলছে মুসলিম ভোট কাটলেই, হুম তৃণমূল থেকে যদি মুসলিম ভোট কেটে যায়, হুম তাহলে বিজেপি হেল্প হবে এবং বিজেপি
ভোটে জেতার কে সম্ভাবনা। বলেছে আমরা জিতে দেখিয়ে দেবো? আপনি ভারতবর্ষে দেখছেন না, মহারাষ্ট্রে দেখছেন না, মিম গাদা গাদা সিটে 100, 150, 200 সিটে জিতছে। তো চিরজীবন এইটা যে চিন্তা ভাবনা আমরা অল্প কিছু ভোট পাবো এবং আমরা বিজেপিকে জিতিয়ে দেবো, তা নয়। আমরা আজকের দিনে ম্যাচিওর মুসলিম সমাজের ব্যাপক ক্ষোভ, কারণ তারা একটার পর এক্সপেরিমেন্ট করতে করতে তারা দিশেহারা, তাদের পাশে কেউ নেই। মুখ্যমন্ত্রী যেভাবে চাকরি দেবো আমরা, মানে শিক্ষা দেবো বলে, তারপরে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো, মাদ্রাসা দেবো, ওবিসি সার্টিফিকেট থেকে আরম্ভ করে এসআইআর থেকে আরম্ভ করে হুমকি। সরাসরি মুখ্যমন্ত্রী বলছে ওয়াকফ নিয়ে কথা হবে না, ওয়াকফ নিয়ে গুলুগুলি করলে আমার থেকে বড় সত্যি হবে না। 1 নম্বর খতিয়ানে হাজার হাজার মসজিদ কবরস্থান নিয়ে নিল। আর কিসের অপেক্ষা আমরা বসে থাকবো? বিজেপি এসে, বিজেপি যে কাজ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। ও তো সব কমপ্লিট করে দিয়ে গেছে। আপনি যদি রুগী মারা যাওয়ার পর ভেন্টিলেটরে ঢোকান বিল বাড়ানোর জন্য, নার্সিংহোমে যারা করে, উনি তো তাই আগে লোককে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিল। সরকার কেন করলো? এসআইআরটা উনি করালেন। কত রকম কথা, প্রথমে বললেন হবে না, তারপরে উনি তলে তলে বিএলও বিএলআর আরো যারা অফিসার আছে সব নিয়োগ করলেন, তাদের ট্রেনিং দিলেন, কোটি কোটি টাকা খরচ করলেন। আবার পথে নেমে মিছিল মিছিল করলেন, উনি বিরোধিতা করছেন। আবার দেখালো পাড়ায় পাড়ায় ক্যাম্প করে উনি সহযোগিতা করছেন। তাহলে একদিকে ওনার বিরোধিতা চলছে আর একদিকে এসআইআর সহযোগিতা ক্যাম্প চলছে। একই ইস্যুতে বিরোধিতা সহযোগিতা, এটা কেমন কথা? ফাইনালি পুরো প্রসেস কমপ্লিট করার পর উনি একটা কালো চাদর পরে সুপ্রিম কোর্টে চলে গেলেন। তাহলে উনি যদি এত বড় লয়ার হয়ে গিয়ে থাকেন, তাহলে উনি ওয়াকফ বাঁচাতে কেন যাননি? যাওয়া উচিত ছিল। যেমন ওবিসির আমাদের সার্টিফিকেটের কেস উনি লড়তে যাননি, চাকরিহারাদের উনি সাহায্য করতে যাননি, আজ পর্যন্ত কোনো কিছুতে করলেন না। এই শেষ বেলায় এসআইআর কমপ্লিট করে, মানে নিজের পাপ ধুতে, মানে ওই দোষটা বিজেপির সঙ্গে মিশিয়ে বহু লোকের নাম বাদ যাবে, তো ওই বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে দোষটা চাপিয়ে দেওয়ার জন্য এখন কাদর চাদর পরে উনি অ্যাডভোকেট সেজে গেলেন। এই বহুরূপী মহিলা যা বলেন তা করেন না, আর যা করেন তা কখনো বলেন না। অপরদিকে যে সিপিআইএম এর যে বর্তমান অবস্থা নিয়ে আপনি কথা বলছেন, সেখানে কি সিপিআইএম এর অভ্যন্তরীণ যে নেতৃত্বরা আছে, যুব সমাজ বিশেষ করে, তারাও কি বিভ্রান্ত? কারণ আমরা দেখলাম প্রতিকুর রহমান তিনি কিন্তু রিজাইন করলেন। হুম, এই বিষয়ে কি বলবেন? দেখেন, বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, কিন্তু যখনই ওদের রাজত্ব গেল ওরা ঘরে ঢুকে গেল, ওরা একেবারে শান্ত হয়ে বসে গেল এবং তাদের দলগুলো পুরোপুরি বিজেপির ক্যাম্পে চলে গেল, তাদের ভোট থেকে আরম্ভ করে এভরিথিং, এবং তারা দীর্ঘদিন চুপচাপ বসে থাকলো এবং এখনো অপেক্ষায় আছে। ওরা এখনো অপেক্ষা আছে, মানুষ হাতে পায়ে ধরে জোর করে ওই সিপিএম কে গদিতে বসিয়ে ওদেরকে মাল্যদান করবে। এটা তো হয় না। আর আপনারা ওপেন পলিসি নিয়ে আসুন। প্রথম কথা, নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান। আপনারা কেন 34 বছরে মুর্শিদাবাদকে একটা ইউনিভার্সিটি দিতে পারলেন না? সংখ্যালঘুদের চাকরির পার্সেন্টেজ কেন 2% নেমে আসলো? আপনারা তো শিক্ষিত মানুষ, আপনার একটা পলিসি আছে, সেকুলার মানুষ, আপনারা কেন কাটরা মসজিদের দাঙ্গা করালেন? আপনারা কেন নন্দীগ্রামের গণহত্যা করালেন? ক্ষমা চাইতে হবে না? কোন অপরাধের? আপনি বিজন সেতুর ঘটনা বলুন, আর ওই সুন্দরবনে যে আমার মতুয়া ভাইদের হত্যা করেছিল, নৌশদ্র ভাইদের হত্যা, এদের পাপের লিস্ট সাঁইবাড়ি কাণ্ড থেকে নানুর, গড়বেতা, কেশপুর, আমাদের ইতিহাস জানা। কোন কথাটার জন্য তারা ক্ষমা চেয়েছে বলুন? বাম ক্ষমা যদি চাই। আপনাদের সঙ্গে জোট করতে আসে, আপনি সেম কথাগুলো আবার বলবেন? 100 বার বলবো, আজও বলি, কালও বলবো, যা সত্য তা বলবো। রাজনীতির জন্য জোট করবেন? হ্যাঁ, রাজনীতির জন্য জোট করতে হবে। রাজনীতির জন্য জোট এই জন্যই করতে হয় যাতে আমার সিটটায় বাম এসে কিছু ভোট কেটে না নেয়। বামের সামান্য ভোট আছে, অনেক সময় 100 ভোট 1000 ভোটও মূল্যবান হয়ে যায়। অতএব রাজনীতি যেমন যুদ্ধে বলে না, এভরিথিং ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, তাহলে যুদ্ধের রণকৌশলে আমরা যদি বামকে আমাদের সিটগুলো থেকে বাইরে ফেলতে পারি, বামের তো কিছু নেই। আপনি এসসি এসটি বেল্টে চলে যান, যেটুকু আছে মুসলিম বেল্টেই আছে। এসসি এসটি বেল্টে নেই, এসসি এসটি ভোট কাদের আছে? তৃণমূলের আছে আর বিজেপির আছে। তাহলে এই বামকে যদি আমরা যে কটি সিটে লড়ছি ওকে কিছু স্পেস দিয়ে আমাদের সিটগুলো থেকে যদি ওকে সরিয়ে দিতে পারি, তাতে যদি আমাদের 2-10টা সিট বেরোয়, অসুবিধা কোথায়? আমরা তো জিততে চাই। আমরা যদি ভোট কাটতে চাইতাম তাহলে বামের সঙ্গে নিশ্চয়ই বসতাম না, আমরা নিশ্চয়ই কংগ্রেসকে ডাকতাম না। আমরা সবাইকে ডেকেছি, তো কংগ্রেস পালিয়ে গেছে। বাম যখন হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলে, হুম, তখন কিন্তু মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে তখন কিন্তু একটা তীব্র যে প্রতিক্রিয়া হুম। সমাজ মাধ্যমে বা মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যে সেকুলার একটা দল একটা মুসলিম লিডারের সঙ্গে এ করছে, মেন্টেন হ্যাঁ, করছে। এইটাই এদের অসুবিধা। মুসলমানদের ভোট ভালো, মুসলমানদের নোট ভালো, মুসলমান নেতা হলে সে সাম্প্রদায়িক হয়ে যাবে। আপনি প্র্যাকটিক্যালি বলুন, বাবরি মসজিদের যে ক্ষত সেইটা আমাদের আতঙ্কিত করে,
কিন্তু হুমায়ুন কবির কি সত্যি কোনো মন্দির ভেঙে মসজিদ করতে গেছেন কি? যাননি। তিনি মসজিদ করতে যেয়ে যে নাম দিয়েছেন বাবরি, সেই যে বলে না ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, বাবরি ভেঙেছে, বাবরি নেই, অতএব বাবরি করব, এটা। কিন্তু এর মধ্যে সাম্প্রদায়িকতা কোথায়? উনি যদি কোনো মন্দির ভেঙে করতেন আমরা যেটা আছি, আমাদের ভয় এখনো, মানে আমাদের এই রাষ্ট্রে সেই নিয়ন্ত্রণ নেই, যেখানে আমাদের জলজানতা মসজিদ ভেঙে দিল, আবার কে কি করবে, হ্যাঁ, তার ক্ষয়ক্ষতি হবে, সেই ক্ষয়ক্ষতিটাকে ভয় করছি। কিন্তু বাবরি মসজিদ বানানোটা কোনো অন্যায় কাজ নয়, আমাদের ভয় ছিল ক্ষতি হবে, আমরা সেই পজিশনে নেই। কিন্তু বাবরি মসজিদ করলে কেউ সাম্প্রদায়িক হয়ে যায় নাকি? তাহলে সরকারি টাকায় ওই দুর্গাঙ্গন করা, মহাকাল মন্দির করা, আর ওই জগন্নাথ মন্দির করা, তাহলে তো মহাপাপ ওটা। তাহলে সেই তুলনায় হুমায়ুন কবিরের মুসলমানের চাঁদায় একটা নিজের জমি কিনে মসজিদ করা, এর মধ্যে কি সাম্প্রদায়িকতা আছে? সবাই ওই সিপিএম এর মতো নাস্তিক হতেই হবে? ভারতীয় সংবিধানে তো পারমিশন আছে, আপনি আস্তিক হতে পারেন, ধার্মিক হতে পারেন, আবার রাজনীতিবিদ হতে পারেন। অতএব আমার একেবারে শেষ প্রশ্ন, আহ, আপনার দল কটা সিটে লড়ছে? এখনো কিছু ঠিক নেই, ঠিক আছে? আপনাদের মূল ইস্যুগুলো কি হবে? দেখেন, আমাদের মূল নিবাসীদের যেটা মূল দাবি, সংবিধান রক্ষার দাবি, সংবিধানের উপরে যে আক্রমণ হচ্ছে, সংবিধানকে তুলে দেওয়ার প্রশ্ন আসছে, সেই কথাতে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই, এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়া বঞ্চিত সমস্ত সমাজকে এক করতে চাই। আমরা চাই সরকারি খরচে সম্পূর্ণ অবৈতনিক উন্নত শিক্ষা ব্যবস্থা হোক সকলের জন্য। প্রাইভেট স্কুলের থেকে আমার সরকারি স্কুল যেন উন্নত হয়, যেখানে মানুষ পাঠাবে। স্বাস্থ্য ব্যবস্থা যেন সেরা হয় এবং সরকারি ব্যবস্থায় এইগুলো উঠে যাচ্ছে। আপনি বলুন, একটা লোকের 4টে বাচ্চা, তার যদি একটা ছেলের পিছনে 1000 টাকা খরচ হয়, 4টে ছেলের পিছনে 4টে খরচ হবে। প্রাইভেট স্কুলে দিলে টিফিন, গাড়ি ভাড়া, অমুক তমুক। এখানে যদি সরকারি স্কুলে তাকে টিফিনও দেবে, পড়াশোনাও দেবে, সম্পূর্ণ ফ্রি হয়, তাহলে তার 4000 টাকা বাঁচবে। তাহলে গভর্নমেন্ট কি করছে? মমতা গভর্নমেন্ট তাকে দিয়ে 4000 টাকা খরচা করিয়ে দিয়ে হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে। এরই নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। অতএব ঘরের মা লক্ষ্মীকে অস্থির করে দিয়ে তার হাতে 1000 টাকা দেওয়ার নাম লক্ষ্মী ভান্ডার। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্য, সব থেকে বড় কথা মানুষের সুরক্ষা, নাগরিক অধিকার, নারী সুরক্ষা, বিচার ব্যবস্থা, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা, সরকারি সংরক্ষণের সুবিধা, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস বা আদার যাদের কোটা আছে, ওবিসি, তারা সেটা পাক। কোম্পানিগুলো, সরকারি সংস্থাগুলো বিক্রি করে দিলে, তাহলে তো প্রাইভেট কোম্পানিতে সব তুলে তুলে দিয়ে দিচ্ছে। তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থা, পরিবহন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় ব্যবস্থা সুরক্ষিত হোক। পুলিশের 8 ঘন্টার চাকরি হোক, তারা মানুষ। যত উকিল আছে যারা এনলিস্টেড কোর্টে, তাদের একটা ভাতা দরকার। সব উকিল কিন্তু কোটি কোটি লক্ষ টাকা রোজগার করে না। মিডিয়া পার্সনদের স্বাধীনতা চাই এবং তাদের সরকারি অনুদান চাই। এ আপনার ইউটিউবার বলুন আর যত এই পোর্টালগুলো আছে, এরা প্রাথমিক লেভেলে প্রচুর স্ট্রাগল করে, অথচ এটা গণতন্ত্রের একটা মজবুত পিলার। তাহলে এই বাউল গানের জন্য ভাতা হতে পারে, ইমাম মজ্জিনের ভাতা হতে পারে, তাহলে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় যারা এনলিস্টেড আছে তাদের ভাতা হবে না কেন? তাদের ভাতা দাও। এবং উকিলদের কোথাও কেস লড়তে গেলে, বাইরে যেতে গেলে, তাদের রেলওয়ে টিকিটে 50% কনসেশন দেওয়া হোক, হোটেল স্টে করলে তাদের 50% কনসেশন দেওয়া হোক। মানে সমাজ ব্যবস্থা গড়তে গেলে আপনার মিডিয়া একটা, আর আইনের ব্যবস্থা, উকিলদের একটা বড় ভূমিকা আছে, শিক্ষার একটা বড় ভূমিকা আছে। এই জায়গায়, শিক্ষার জায়গায় সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করা হোক। এখন সরকারি স্কুলে দেখবেন 240 টাকা করে ফিস নেওয়া হয়, সেইটা বাড়িয়ে ডেভেলপমেন্ট ফি বলে 500-1000 টাকা সরকারি স্কুলে চাঁদা তুলছে। এই যে এগুলো তোলাবাজি, এটা পুরোপুরি ফ্রি করতে হবে। স্কুলের টিচার নেই, এমন 3500 স্কুল আছে যেখানে মাত্র একটা টিচার। আবার কিছু এমন স্কুল আছে যেখানে ছাত্র নেই, সেখানে প্রচুর টিচারও আছে। তাহলে এগুলো কি ব্যবস্থা? আমরা চাই একটা ইউনিফর্ম সমাজ ব্যবস্থা। সব থেকে বড় মানুষের স্বাধীনতা, তার কথা বলার স্বাধীনতা, নির্ভয়ে সে মাথা তুলে বাঁচবে। আর টেন্টেড লোক, যারা ক্রিমিনাল, বিশেষ করে যারা রেপিস্ট, এদেরকে যেন সে পঞ্চায়েত মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত কোথাও যেন স্থান না দেওয়া হয়। শিক্ষিত মানুষদের সমাজে উপযুক্ত স্থান যেন হয়। মানে ন্যূনতম একটা শিক্ষারও একটা ব্যবস্থা হওয়া উচিত। পঞ্চায়েত প্রধান সে টিপসই দিচ্ছে, সে একটা কাগজ পড়তে পারে না, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোক হচ্ছে। তো এইগুলোকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা, এগুলো ফিরিয়ে আনতে হবে। এবং সব থেকে মূল কথা হচ্ছে সাংবিধানিক যে ব্যবস্থা, সেইটাকে স্টাবলিশ করতে হবে, যাতে মানুষ সুরক্ষিত থাকে, দেশের ডেভেলপমেন্ট হয়, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
আর জ্ঞান বিজ্ঞান বললে শেষ হবে না, তার R&D ডেভেলপমেন্ট হোক, হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলে উচ্চ স্তরে সমস্ত জায়গায় পড়াশোনার সুবিধা হোক, এবং দেশের সার্বিক উন্নয়ন হোক, প্রকৃতিকে রক্ষা করা হোক। পাহাড় জঙ্গল কেটে ধ্বংস হচ্ছে, আদিবাসীদের জীবনের কোনো সুরক্ষা নাই, তাদের জল জঙ্গল প্রাকৃতিক সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, ধার্মিক যে উন্মাদ তৈরি করা হয়েছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা, দেশের দাঙ্গা বিরোধী আইন করা হোক, কঠোরতর আইন করা হোক, এবং এই যে UAPA আর এই সমস্ত যে আইনগুলো, NSA, এগুলো অহেতুক দেশের নাগরিকের উপরে যেগুলো লাগু করা হচ্ছে এগুলোকে তুলে দেওয়া হোক। দেশে অনেক আইন আছে, আমাদের দেশে ধরুন লক্ষ লক্ষ মেয়ে গায়েব হয়ে যাচ্ছে, দেশের সরকার CCTV ক্যামেরায় রাজধানীকে মুড়ে দিয়েছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। অ্যাবস্টিন ফাইলে দেখা যাচ্ছে ওখানে মেয়ে পাচার হচ্ছে, তাহলে এই মেয়েগুলো কি অ্যাবস্টিন ফাইলে ওই ওই দ্বীপে যাচ্ছে, নাকি এই দেশের মধ্যে আরো অনেক অ্যাবস্টিনের আখাড়া খুলে বসে আছে? তাহলে এখানে আমরা ধরতে পারছি না, তাহলে এই সরকার কি করে সন্ত্রাসবাদীদের ধরবে বলুন? আপনি পুলওয়ামা কাণ্ডের বলুন আর পেহেলগাঁও কাণ্ডে বলেন, সন্ত্রাসবাদীদের ধরতেই পারলো না। তাহলে আমাদের ডিফেন্স সিস্টেম কি? চীন আমাদের মধ্যে ঢুকে গেছে, আর বাংলাদেশ পাকিস্তান চোখ রাঙাচ্ছে। তারা পাকিস্তান বন্ধু ছিল না, বাংলাদেশ তো বন্ধু ছিল। শ্রীলঙ্কা, নেপাল, মলদ্বীপ একটাও বন্ধু নেই, এমনকি পুরো পৃথিবীতে আমাদের এখন অপমানিত করা হচ্ছে, কোনো মর্যাদা নেই। আমরা শিক্ষার নিরিখে, স্বাস্থ্যের নিরিখে, জীবনের মানে কি বলবো, শিশু স্বাস্থ্যর নিরিখে, আপনি বলুন নারী অধিকার নিয়ে, মিডিয়ার স্বাধীনতা নিয়ে, পৃথিবীর সমস্ত জায়গা দেখবে একদম নিচের দিকে তলানিতে এসে গেছি। তাহলে এই ডেমোক্রেসি নিয়ে কি করে আমরা গর্ব করবো?